আজকে সবাই যার যার জায়গা থেকে প্রতিরোধ সংগ্রাম জারি রাখুন এবং যতক্ষণ না পর্যন্ত এই দখলদার সরকার বিদায় না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। এবং এই দর্শক, এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী একসাথে যাচ্ছে ছাত্র জনতার উপরে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইটপাটকেল ছোড়া পরে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী গড়া একসাথে যাচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সজীব ওয়াজেদ জয় তার মার মৃত্যুদণ্ডের রায় হতে যাচ্ছে সেটা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সরাসরি বলেছেন যে নিশ্চিতভাবে বাংলাদেশে সহিংসতা বাড়বে, কনফ্রন্টেশন অনিবার্য, মানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে। এটা করে কি তাদের শেষ রক্ষা হবে? ডক্টর ইউনূসের কি কাউন্টডাউন শুরু হয়ে গেছে? বাংলাদেশে এখন জরুরি অবস্থা জারি করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আগামী দিনে যা কিছু ঘটবে সেটাও কিন্তু এই ডক্টর ইউনূস সরকার কন্ট্রোল করতে পারবে না। অলরেডি সজীব ওয়াজেদ জয় গতকালকেই ক্লিয়ারলি বলে দিয়েছেন। আর এই অবস্থায় যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জরুরি অবস্থা জারি না করে এবং সেনাবাহিনী যদি সামরিক শাসন জারি না করে, তাহলে আড়ালে ঘটে যাচ্ছে অনেক বিষয়, অনেক ঘটনা। আপনারা কি সেটা জানেন? এই রায় দেখার পর আর ইউনূসের আড়ালের সেই কর্মযোগ্য দেখে একটা চট্টগ্রাম বন্দর অলরেডি বিদেশিদের হাতে দেওয়া হয়ে গেছে। আজকে সেই চুক্তি স্বাক্ষরিত হয়ে। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে এবার প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি বাংলাদেশের যুদ্ধের ডাক দিলেন। সাথে সাথে তিনি বললেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে যতদিন পর্যন্ত খেদানো না যাবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার অনিবার্য, কেউ যেন বাংলাদেশ থেকে পালাতে না পারেন। চলুন বিস্তারিতভাবে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। আজকে বাংলাদেশের বিচারিক এবং গণতান্ত্রিক ইতিহাসের একটি কালো অধ্যায় রচিত হয়েছে। বাংলাদেশের জনগণ এটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। ক্ষুদিরামের বিরুদ্ধে যেমন সাম্রাজ্যবাদী শক্তি রায় দিয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচার করার জন্য যেমন বিশেষ সামরিক আদালত গঠন করা হয়েছিল, ঠিক একইভাবে রাজাকারদের বিচার বাস্তবায়ন করার প্রতিশোধ এবং অগণতান্ত্রিক ক্ষমতা দীর্ঘায়িত করার অংশ হিসেবে এই দখলদার ইউনূস বাহিনী এই ক্যাঙ্গারু কোর্ট গঠন করেছে। গোটা পৃথিবীর মানুষ জানে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের কিভাবে মবের মাধ্যমে বিচারাঙ্গন থেকে অপসারিত করা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 কিভাবে অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা হয়েছিল, যেই সংশোধনের কোনো আইনি ম্যান্ডেট, কোনো বৈধতা, কোনো কিছুই নেই। জনগণের নির্বাচিত সংসদ কর্তৃক এটি পাস নয়, যে কারণে একটি অবৈধ আইনের মাধ্যমে, অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে, অবৈধ বিচারকদের মাধ্যমে একটি অবৈধ রায় এই দখলদার ইউনূস বাহিনী আজকে প্রদান করেছে। সংবিধানের 98 অনুচ্ছেদ অনুযায়ী প্রবেশনারি অতিরিক্ত বিচারকরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1973-এর 6 ধারা অনুযায়ী বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার শর্ত এবং যোগ্যতা পূরণ করেন না, অথচ তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নিয়ম এবং প্রথা ভেঙে এই বিচারিক প্রক্রিয়া চলাকালীন সময়ই তাদের নিয়োগ স্থায়ী করা হয়েছে। এই প্রসিকিউশনের সঙ্গে যারা জড়িত রয়েছে, যারা যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী, তারা এই প্রসিকিউশনে থেকেছে। এই প্রসিকিউশন রাজাকারদের উকিল দিয়ে গড়ে তোলা হয়েছে। এই পুরো বিচার প্রক্রিয়াটি একটি প্রহসন, পুরো বিচার প্রক্রিয়াটি একটি প্রতারণা। এবং এই বিচার শুরু হওয়ার আগে আসলে এই দখলদার সরকার তার রায়টি লিখেছে এবং আজকে সেটি মঞ্চস্থ করার চেষ্টা করেছে। অভিযুক্তের আইনগত প্রতিনিধিত্ব নিশ্চিত করা থেকে শুরু করে ন্যায় বিচার, আন্তর্জাতিক মানদণ্ড, বাংলাদেশের অভ্যন্তরীণ বিধি ব্যবস্থা, সমস্ত কিছুকে নির্বাসনে পাঠিয়ে এই দখলদার সরকার এই প্রহসনের রায় বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তা গ্রহণ করবে না। এই ক্যাঙ্গারু কোর্টের এই যে ট্রাইব্যুনালের এই যে প্রহসনের মঞ্চ, এখানে সরকারি বিচারক, এখানে বিচারকরা সরকারের লাঠিয়াল বাহিনী, এখানকার প্রসিকিউশন রাজাকারদের উকিল দিয়ে গড়া, এখানকার তদন্ত কমিটি গোয়েবলসীয় তথ্য উপাত্ত প্রমাণ মানুষের সামনে হাজির করেছে, আদালতের সামনে হাজির করেছে। এবং আজকে গোটা পৃথিবীর মানুষের কাছে ন্যায় বিচারের সমস্ত শর্ত, মানবাধিকারের সমস্ত ধারণা, আইনগত সমস্ত পর্যালোচনা, বিচার বিভাগীয় সমস্ত নৈতিকতাকে আজকে তুচ্ছ তাচ্ছিল্য করে আজকে এই প্রতিহিংসা পরায়ণ রায়টি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। শুধু তাই নয়, আজকে এই দখলদার সরকার আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য, বাংলাদেশের মানুষ যেন ভোটের অধিকার না ফিরে পায়, বাংলাদেশের মানুষ যেন তার সাংবিধানিক আইনের শাসন প্রতিষ্ঠিত করতে না পারে, বাংলাদেশের মানুষের জন্য বৈধ কর্তৃপক্ষ না থাকে এবং যে মৌলবাদী উগ্রবাদী গোষ্ঠীর হাতে বাংলাদেশের ক্ষমতা তুলে দেওয়া হয়েছে সেটি যেন নিরাপদ থাকে, সেজন্যই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে। এই রায় ট্রাইব্যুনাল থেকে আসেনি, এই রায় এসেছে যমুনা থেকে। এই রায় দিয়েছে নির্বাহী বিভাগ, এই রায় দিয়েছে জামাত শিবির, বিএনপি সহ প্রতিহিংসা পরায়ণ উগ্রবাদী গোষ্ঠী এই রায় প্রদান করেছে। আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মকে আমরা আহ্বান জানাবো, তারা যেন দৃঢ়তার সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তোলার মাধ্যমে এর জবাব দেয় এবং গণতান্ত্রিক ন্যায় বিচার বাংলাদেশের
মাটিতে সুনিশ্চিত করে। আজকে খুনিরাই বিচারক হয়ে বসেছে, খুনিরাই সরকার হয়ে বসেছে, তারা ইন্ডেমনিটি দিয়েছে, তারাই আবার বিচারের বাহানা করছে। এই দখলদার সরকারের নিজস্ব পরিসংখ্যান অনুযায়ীও এটি প্রমাণিত, যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তারাই আজকে ক্ষমতার মসনদে বসে আছে। আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বৈধ কর্তৃপক্ষ চায়, দখলদারের কাছ থেকে পরিত্রাণ চায়, মুক্তি চায়। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষের মুক্তির সমস্ত পরিকাঠামোকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশ এমন এক অন্ধ ফ্যাসিস্ট নার্সিসিস্ট মাফিয়া ড্রাইভারের খপ্পরে পড়েছে, যেই ড্রাইভার সমস্ত সড়ক জুড়ে দুর্ঘটনা ঘটিয়েছে, বেলাইনে গাড়ি চালিয়েছে এবং শেষ পর্যন্ত ব্রিজকে সাইড দিতে গিয়ে গোটা বাংলাদেশের সমস্ত মানুষকে নিয়ে নদীর গভীর খাদে পতিত হয়েছে। যেই সেতুটি হচ্ছে গণতন্ত্রের, ন্যায় বিচারের, মানবাধিকারের অন্তর্ভুক্তির, এই সেতু পাড়ি দিয়েই বাংলাদেশকে পরবর্তী ধাপে যেতে হবে। প্রিয় বাংলাদেশের তরুণ প্রজন্ম, প্রিয় বাংলাদেশের ছাত্র সমাজ, প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত স্তরের নেতা কর্মীরা, এই অবৈধ দখলদার সরকারের সমস্ত আস্তানা গুড়িয়ে দিন, এই অবৈধ কর্তৃপক্ষকে বয়কট করুন। আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মকে মুক্তি বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে, গুড়িয়ে দিয়েই আমাদের গড়তে হবে, ভেঙে দিয়েই আমাদের লড়তে হবে এবং এই দখলদার অবৈধ কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের বিজয় ছিনিয়ে নিয়ে বাংলাদেশের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিতে হবে। আজকে সমস্ত স্তরের নেতাকর্মী, তরুণ প্রজন্ম, ছাত্র সমাজের প্রতি আহ্বান থাকবে, এই দখলদার ইউনূস সরকারের পতন না হওয়া পর্যন্ত আপনারা লড়াই চালিয়ে যান। যেখানে যেভাবে যে অবস্থায় প্রতিরোধ করা সম্ভব সেভাবেই প্রতিরোধ গড়ে তুলুন। দখলদার সরকারের কোন ধরনের অবৈধ কর্তৃপক্ষের কোন নির্দেশনা বাংলাদেশে যেন বাস্তবায়িত না হয়, প্রতিরোধের সমস্ত পরিকল্পনা আপনারা বাস্তবায়ন করুন। ন্যায়ের এই সংগ্রামে আমাদের সমস্ত কিছুই ন্যায়সঙ্গত, অবৈধ কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের সংগ্রামের সমস্ত উপায় বৈধ, যে কারণে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের দেশবাসী সবাইকে আহ্বান থাকবে, যার জায়গা থেকে নৈতিকভাবে বয়কট করা শুধু নয়, এদেরকে প্রতিরোধ করে তুলুন। এই দখলদার সরকারের সমস্ত আস্তানা গুড়িয়ে দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা, স্থিতি, মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে এবং বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ যদি আমরা সুনিশ্চিত করতে চাই, সমৃদ্ধ করতে চাই, বাংলাদেশে যদি আমরা প্রতিযোগিতামূলক একটি গণতান্ত্রিক পরিবেশ আমরা তৈরি করতে চাই, জনগণের প্রতিনিধিত্ব আমরা যদি নিশ্চিত করতে চাই, মানবাধিকার যদি আমরা বাংলাদেশে নিশ্চিত করতে চাই, সাংবিধানিক শাসন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক ধারাবাহিকতা বাংলাদেশে আমরা যদি রক্ষা করতে চাই, আর একটি মুহূর্ত এই দখলদার সরকারকে দেয়া যায় না। এই দখলদার সরকারের বিদায় ঘন্টা বাজিয়েই কেবলমাত্র আমরা আমাদের সমৃদ্ধি নিশ্চিত করতে পারি। যে কারণে বাংলাদেশের গ্রামে গঞ্জে, মফস্বলে, শহরে, মেট্রোপলিটন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, কলকারখানায়, যে যেখানে যে অবস্থায় আছেন, আপনারা সমস্ত শক্তি দিয়ে, আপনারা সমস্ত নৈতিকতা দিয়ে, আপনারা সমস্ত প্রতিরোধ দিয়ে দখলদার সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথি। তিনি এই বাংলাদেশের জনপদের জীবন বদলের রূপকার, তিনি দিন বদলের সারথি। বাংলাদেশের মানুষের মায়েদের মনেদাতে শেখ হাসিনা রয়েছেন, বাংলাদেশের মেয়েদের সাহসী লড়াইয়ের বৈজয়ন্তীতে শেখ হাসিনা রয়েছেন। মেট্রো রেলে, টানেলে কিংবা বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের প্রত্যেকটি ছোঁয়াচের মধ্যে শেখ হাসিনা রয়েছেন। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, বাংলাদেশের মানুষের সামাজিক সুরক্ষা খাতের আওতায় আসা, বছরের প্রথম দিনে বই পাওয়া প্রত্যেকটি শিশুর হাসিতে, করতালিতে, মুখরিত হাসিতে, মডেল মসজিদে প্রার্থনারত অবস্থায় প্রত্যেকটি সাধারণ মানুষের, কৃষক, শ্রমিক, প্রত্যেকের অর্থনৈতিক মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনা আছেন। শেখ হাসিনা সমস্ত সংগ্রামে, সমস্ত বেদনায়, সমস্ত প্রত্যাশার মধ্য দিয়ে আছেন এবং শেখ হাসিনা এই লড়াইয়ের প্রতীক হয়ে এই গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশের এই গণতান্ত্রিক সংগ্রামের ভরসার জায়গা বাংলাদেশের সমস্ত স্তরের জনগণকেই এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই সংগ্রামে বাংলাদেশকে বিজয়ের বন্দরে পৌঁছাতে হবে, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, দখলদার সরকারের বিদায় নিশ্চিত করতে হবে, এদেরকে হটিয়ে যমুনা দখল করেই বাংলাদেশের গণতান্ত্রিক যে ট্রানজিশনের পথে আমরা রয়েছি সেই ট্রানজিশনকে সুনিশ্চিত করতে হবে। আজকে সবাই যার যার জায়গা থেকে প্রতিরোধ সংগ্রাম জারি রাখুন এবং যতক্ষণ না পর্যন্ত এই দখলদার সরকার বিদায় না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে এবং এই সংগ্রামে আমরা বিজয়ী হবই হব। বাংলাদেশের ইতিহাসে বিচার নিয়ে বিতর্ক নতুন নয়, কিন্তু এমন বিচার খুব কমই দেখা গেছে যেখানে অভিযোগ প্রক্রিয়া, আদালতের এখতিয়ার সবকিছু নিয়ে এত প্রশ্ন উঠেছে যে
পুরো বিচারটিকে একটি রাজনৈতিক নাটকের মতো মনে হচ্ছে হুমায়ুন আহমেদের সেই কোথাও কেউ নাটকের দৃশ্য বাকের ভাইকে যেরকম সাজা দেওয়া হচ্ছে সেরকম সাজা জাতিকে নাটকের মাধ্যমে দেখানো হচ্ছে। এবং এটা যে টেলিভিশনে প্রচারযোগ্য নাটক সেটা এই বিচার এবং রায় রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমেই প্রমাণ করে দিচ্ছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে চলমান মামলাকে ঠিক এভাবেই দেখতে হচ্ছে আমাদের, কারণ এটি একটি এমন বিচার যার রায় মামলা দায়েরের আগেই ঠিক করা হয়েছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। কিন্তু বিষয়টি শুধু একটি মামলার গল্প নয়, এটি রাষ্ট্রশক্তি, আইন, রাজনৈতিক প্রতিহিংসা এবং আইনের কাঠামোকে ব্যবহার করে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্য নিয়ে এগোনো জুলাই সন্ত্রাসের ধারাবাহিকতা। এই বিচার বাংলাদেশের আইনি ইতিহাসে আরেকটি কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দিচ্ছে, কারণ আইনের অনুপস্থিতিতে বিচার পরিচালনার উদাহরণ দেশে আগে খুব কমই দেখা গেছে। যে আইনটি এখনো অধ্যাদেশ মাত্র, আইন হিসাবেই দাঁড়ায়নি, সেটি দিয়ে সাজা ঘোষণা কিভাবে সম্ভব আপনি বলুন তো। আমি এক এক করে পুরো বিষয়টি তুলে ধরছি। এখানে কেন এই পুরো মামলা ও রায় ঘোষণা সবই জুলাই সন্ত্রাসীরা নিজেদেরকে বাঁচানোর জন্যই করে যাচ্ছে কেবল। চলুন পুরো ঘটনাটি পর্যায়ক্রমে দেখা যাক। মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই, কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না, প্রিলিমিনারিতে কোটা লাগে না, লিখিততে কোটা লাগে না, একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয়। তখন আসলে মেধায় সবাই সমান। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি। অবশ্যই কোটা আর মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাকটিক্স। যে সংবাদ সম্মেলনটি এতক্ষণ দেখলেন, জুলাই সন্ত্রাসীদের জন্য এটাই ছিল বাহানা আর আক্রমণের মূল কারণ। এখান থেকেই শুরু হয়েছিল জুলাই সন্ত্রাসীদের ক্ষমতা দখলের অধ্যায়। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পটভূমিতে যে সহিংসতা ছড়িয়ে পড়ে তা ছিল বহুস্তরীয়, সমন্বিত এবং দেশি বিদেশি নেটওয়ার্কের অংশগ্রহণে পরিচালিত একটি বৃহৎ সহিংস অভিযান। কিশোর গ্যাং, জঙ্গি সংগঠন, পাকিস্তান ভিত্তিক নেটওয়ার্ক, আইএসআই, ভাড়াটে রোহিঙ্গা বাহিনী, এমনকি দেশের ভেতরকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এই সহিংসতায় ব্যবহার করা হয়েছিল। বিভিন্ন থানায় মামলা, সরকারি ভবনে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, 7.62 স্নাইপার রাইফেল চালানোর দক্ষ চাকুরিচ্যুত সামরিক কর্মকর্তাদের মাধ্যমে সাধারণ নাগরিকদের চোখ, মাথা লক্ষ্য করে গুলি চালানো, এসব প্রমাণ করে যে আন্দোলনের ভেতরে বড় ধরনের অনুপ্রবেশ ঘটানো হয়েছিল। এমত অবস্থায় রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয় এবং সংঘর্ষ পাল্টা সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটতে শুরু করে, কিন্তু সন্ত্রাসীরা নিজেরা হত্যাকাণ্ড ঘটিয়ে তার দায় পুলিশের উপর চাপায় এবং জনগণকে উস্কে দেয়। সহিংসতার মাত্রা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ছিল না। সশস্ত্র বাহিনী তাকে জরুরি ভিত্তিতে ভারতে নিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং এর কিছুদিন পরেই সশস্ত্র বাহিনীর সহযোগিতায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, সমালোচকরা সেটিকেই জুলাই অভ্যুত্থান বলে আখ্যা দিচ্ছেন, তথাকথিত জুলাই অভ্যুত্থান। ক্ষমতা দখলের আগে জাতিসংঘকে কাজে লাগিয়ে সেনাবাহিনীকে সহিংসতা দমনে রাষ্ট্রের নির্দেশ না মানার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বাধ্য করেন। আবার এই ভলকার তুর্কের অফিসকেই এই জুলাই সন্ত্রাসে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো তদন্ত করতে বলা হয়। জাতিসংঘের OHCHR একটি তথ্য অনুসন্ধানী দল পাঠায়, যারা দ্রুত গতিতে একটি রিপোর্ট প্রকাশ করে। কিন্তু জাতিসংঘের এই সংস্থাটির দেওয়া তদন্ত রিপোর্ট নিয়ে অনেক অভিযোগ। বিশেষ করে রিপোর্টটি মাঠ পর্যায়ে যাচাই ছাড়াই তৈরি করা হয়েছে, সহিংসতার সংখ্যা অতিরঞ্জিত, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করা হয়নি, আন্দোলনের অস্থিরতা, জঙ্গিবাদ, সশস্ত্র হামলার সম্ভাব্য সম্পর্ক উপেক্ষিত হয়েছে এই রিপোর্টে, এবং সর্বশেষ সেনাবাহিনীকে কোনো ধরনের প্রশ্ন করা হয়নি
এবং তদন্তের ভেতর রাখা হয়নি। রিপোর্টটি কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই 15ই আগস্ট পর্যন্ত হত্যার শিকার হওয়াদের সংখ্যা 1400 বলে উল্লেখ করে এবং একই সঙ্গে দেশ পুনর্গঠনের সুপারিশ করলেও সমালোচকদের মতে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার সে পথে না গিয়ে প্রতিহিংসামূলক বিচারকে বেছে নেয় এবং রাষ্ট্রকে নতুন রাজনৈতিক বিভাজনের দিকে ঠেলে দেয়। এতদিন আপনারা আইসিটি আদালতের প্রধান প্রসিকিউটর হিসাবে নিয়োগপ্রাপ্ত তাজুল ইসলামকে সকলেই চিনে গিয়েছেন। কারণে অকারণে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি শেখ হাসিনাকে পারলে নিজেই ফাঁসির দড়ি পড়ান। কিন্তু এই লোককে আপনারা আগেও দেখেছেন যখন শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছিল, কারণ তখনও প্রায় প্রতিদিন আদালতের শুনানি শেষে এই তাজুল ইসলামী, গোলাম আজম, নিজামী, মুজাহিদদের নির্দোষ দাবি করে বক্তব্য দিতেন। কিন্তু তাজুল ইসলামের দুর্ভাগ্য যে তিনি সে সময় তার যুদ্ধাপরাধী মক্কেলদেরকে ফাঁসির রায় থেকে বাঁচাতে পারেননি। কিন্তু এখন তাজুল ইসলাম হয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রধান কৌশলী বা প্রসিকিউটর। তিনি যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিলেন। এই আদালতে এখনো যুদ্ধাপরাধের মামলায় তিনি আসামি পক্ষের আইনজীবী হিসেবে নিয়োজিত, কিন্তু তিনি আবার শেখ হাসিনার মামলায় এই আদালতে প্রধান প্রসিকিউটর। ভাবুন একবার যে একই আদালতে তার অতীত ভূমিকা বিচারকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা সঙ্গত কি নয়। জাতিসংঘ কিন্তু তাদের রিপোর্টে এই নিয়োগকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। এ ধরনের স্বার্থ সংঘাত বিচার প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতাকে যে গুরুতরভাবে ক্ষুণ্ণ করে তা তো বলাই বাহুল্য। বুঝেই হোক আর না বুঝেই হোক, OHCHR এমনকি তাজুলের পরামর্শদাতা ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান সরকারকে পরামর্শ দিয়েছিল নেদারল্যান্ডের হেগে অবস্থিত ICC-তে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার জন্য। কিন্তু সরকার বুঝতে পেরেছিল সেখানে তারা জিততে পারবে না। যেটা সম্ভব দেশে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে নিজেদের ইচ্ছে মতো বিচার এবং রায় ঘোষণা করা। ক্যাঙ্গারু কোর্ট হচ্ছে 1841 সালে আমেরিকার প্রত্যন্ত অঞ্চলে নিজের মতো করে তড়িঘড়ি বিচার কাজ শেষ করে ক্যাঙ্গারুর মতো লাফ দিয়ে আরেক জায়গায় একইভাবে বিচার করে বিচারক চলে যেত। এতে বিচার নিয়ে জনমনে প্রশ্ন থেকে যেত। আবার কেউ কেউ বলে যে 1849 সালে ক্যালিফোর্নিয়া গোল্ড রাশে অস্ট্রেলিয়ান খনি শ্রমিকদের অপরাধের জন্য তাড়াহুড়া করে নিজেদের ইচ্ছে মতো রায় ঘোষণা করে শাস্তি দেওয়া হতো বলে এই কোর্টকে অস্ট্রেলিয়ার প্রাণী ক্যাঙ্গারুর নামানুসারে ক্যাঙ্গারু কোর্ট নামে অভিহিত করা হয়েছিল। শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে একজন আইনজীবী নিয়োগ করেছে সরকার। অত্যন্ত হাস্যকর বিষয় এই যে এই আইনজীবী আদালতের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তার মক্কেল শেখ হাসিনা খালাস পাবেন বলেছিলেন বিধায় পরের দিন বিচারক তাকে যখন জিজ্ঞেস করছিলেন যে তিনি কিভাবে এ ধরনের মন্তব্য করলেন, তখন তিনি হেসে হেসে বলছিলেন যে আপনি আমাকে নিয়োগ দিয়েছেন সত্য, তারপরও কি আমি বলতে পারি যে শেখ হাসিনা দোষী, তার মৃত্যুদণ্ড হতে পারে, বা তা কি সমঝোতা হয়ে যাবে না? একটা নাটকটা চিন্তা করেন খালি। জাতিসংঘের রিপোর্টকে প্রধান প্রমাণ হিসেবে উল্লেখ করে সরকার দাবি করছে জুলাই আগস্টে 1400 জন নিহত হয়েছে। আগেও একটি ভিডিওতে এই রিপোর্ট এবং মামলা চলাকালে সরকার পক্ষের দাবি করা নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বলেছিলাম যে এই সংখ্যাটি চ্যালেঞ্জযোগ্য এবং এর মধ্যে বিস্তর অসঙ্গতি রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে সরকার পক্ষ অভিযোগ তুলেছে যে স্বয়ং OHCHR তাদের রিপোর্টে যে সে আন্দোলনে 1400 লোককে হত্যা করা হয়েছে, যদিও তাজুলের সরকারের নথিতে রয়েছে 834 জনের নাম। এই সংখ্যাও ঠিক নয়। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে সরকারের তালিকায় এমন 61 জনের নাম পাওয়া গেছে যারা সে সময় সড়ক দুর্ঘটনায় বা অন্য কোনো ঘটনায় মারা গিয়েছে, আন্দোলনের কারণে নয়। তালিকায় নাম থাকা 40-50 জন জীবিত বলে জানা গেছে। যাত্রাবাড়িতে 12ই আগস্ট ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে মারা যাওয়া 3 জনও ওই তালিকায় স্থান পেয়েছে। এছাড়া শেখ হাসিনার দেশ ত্যাগের পর থানা আক্রমণ করতে গিয়ে যাত্রাবাড়ি পুলিশের আত্মরক্ষার্থে গুলি চালানোয় যে 55 জন মারা যায়, সাভারের আশুলিয়াতে সমসংখ্যক এবং দেশের 450টি থানা আক্রমণ করতে গিয়ে অনেকে প্রাণ হারান, তারাও এখানে অন্তর্ভুক্ত হয়েছে। এমনকি যশোরের একটি অভিজাত হোটেল লুট করতে গিয়ে হোটেলের নিচে অবস্থানকারী সন্ত্রাসীদের লাগানো আগুনে 26 জন নিহতের তালিকাও এখানে স্থান পেয়েছে। এই আন্দোলনে দেশি বিদেশি জঙ্গিরা সক্রিয় ছিল, ভাড়াকৃত রোহিঙ্গারা সক্রিয় ছিল, পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্করে তাইয়বা ও জামাতি দাওয়ার
জঙ্গিরা এ আন্দোলনে ছিল বলে জানা গেছে। আঞ্জুমানে মফিদুল ইসলাম রায়ের বাজারের 111 জন এবং জুরাইনে যে 20 জন বেওয়ারিশ লাশ দাফন করেছে তারা আসলে কারা, যারা এখানে অন্তর্ভুক্ত? 8 থেকে 10 জনের বেশি লোক দেখা যায়নি যারা স্বজনদের খুঁজে পাচ্ছে না। এককালীন 30 লাখ টাকা অনুদান, মাসিক 20,000 টাকা ভাতা এবং অন্যান্য সুবিধা এই তথাকথিত শহীদরা পাবে বলে সরকারের ঘোষণার পরও কেন বেওয়ারিশ লাশের সন্ধানে লোক পাওয়া যাচ্ছে না? তাহলে এরাই কি রোহিঙ্গা বা পাকিস্তানের জঙ্গিরা? আর কবর থেকে লাশ তুলে ময়না তদন্ত করার জন্য হাইকোর্টের নির্দেশনা সরকার এখনো কেন বাস্তবায়ন করেনি? আন্দোলনের নেতারা লাশ কবর থেকে তুলে ময়না তদন্ত করতে বাধা দিয়েছে, কারণ তাতে তথাকথিত শহীদদের সংখ্যা কমে যাবে। তার মানে কি মামলা নাকি সার্কাস? সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন আহত আনসারদের হাসপাতালে দেখার পর বলেছিলেন তাদেরকে 7.62 বোরের রাইফেল দিয়ে গুলি করা হয়েছে এবং আন্দোলনকারীরা বেসামরিক পোশাকে ছিল। এই কথা বলার পর আন্দোলনকারী ছাত্রদের দাবির মুখে তাকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়েছিল। তিনি এবছর আবারও এর তদন্ত দাবি করেন। সামরিক বাহিনীর লোক বিধায় এখনো উপদেষ্টা পরিষদ থেকে তাকে বাদ দেওয়া হয়নি এ কারণে। সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক টিভি সাক্ষাৎকারে বলেছেন তারা যদি আন্দোলনে ব্যর্থ হতো তাহলে সশস্ত্র সংগ্রামের ডাক দিত। তাহলে বোঝা যাচ্ছে যে তাদের কাছে প্রচুর অস্ত্রশস্ত্র মজুদ ছিল এবং তা দিয়ে মানুষকে হত্যা করে সরকারি বাহিনীর নামে চালিয়ে দিয়েছে। এই আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলি গুলি চালিয়েছে। বাধ্য হয়ে আইন মেনে ছাত্রদের আন্দোলনে জঙ্গিদের অনুপ্রবেশ পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে এবং জনজীবন সচল রাখতে মারণাস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়। OHCHR এর রিপোর্টের অনুচ্ছেদের 98 নম্বর অনুচ্ছেদে 99 নম্বর 111, 300 এবং 314-তে এই বিষয়ে আইনের কথা স্বীকার করা হয়েছে। সরকার প্রধানের বিশেষ কোনো নির্দেশ এই পরিস্থিতিতে প্রযোজ্য নয়। পুলিশ আইনে সুস্পষ্টভাবে বলা আছে সে কথা। তাছাড়া অনুচ্ছেদ নাম্বার 286-তে উল্লেখ আছে যে প্রধানমন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বল প্রয়োগ সীমিত করার এবং আইনের মধ্যে রাখার নির্দেশ দিয়েছিলেন। আদালতে শেখ হাসিনার কর্মকর্তা ও নেতাদের সাথে যে কথোপকথন শোনানো হয়েছে তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা। শেখ হাসিনা এই ধরনের কোনো নির্দেশ দেননি বলে জানিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সাক্ষাৎকারগুলোই তার প্রমাণ। আবু সাইদ হত্যাকাণ্ড যে পুলিশের গুলিতে হয়নি তার বলার অপেক্ষা রাখে না। ময়না তদন্তকারী চিকিৎসক 5টি পোস্টমর্টেম এর মধ্যে যেটাকে সঠিক বলেছে সেই রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত রক্তক্ষরণ এবং গানশট বলা হলেও মাথার পেছনে একটা বড় আয়তনের স্কাল্প ইনজুরি ও পেটের ভেতর নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার কথা লেখা আছে। আবু সাইদের বাবা আদালতে সাক্ষ্য দিতে গিয়েও মাথার পেছনের ক্ষত থেকে রক্তক্ষরণ দেখতে পেয়েছেন বলে উল্লেখ করেছেন, যা কোনো অবস্থাতেই পুলিশের গুলি হতে পারে না। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আঘাতপ্রাপ্ত হওয়ার 4-5 ঘন্টা পরে। সবকিছু বিবেচনায় বলা যায় আবু সাইদকে তার সঙ্গীরাই মেরে লাশ বানিয়ে আন্দোলনকে বেগবান করতে চেয়েছিল। মীর মুগ্ধ বা চট্টগ্রামের তরুয়াকেও পুলিশ মারেনি। আন্দোলনকারীদের ভেতরে থাকা জঙ্গিরা স্নাইপার রাইফেল দিয়ে মেরেছে। প্রধান প্রসিকিউটর আদালতে সাক্ষীদের দিয়ে বলিয়েছেন যে শেখ হাসিনা হাসপাতালে আহত রোগীদের দেখতে গিয়ে ডাক্তারদের নির্দেশ দিয়েছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ। এটা যে কত বড় হাস্যকর বিষয় তা হাসপাতালে দেওয়া বক্তব্যে ফুটে উঠেছে। কিছুদিন আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন তার উপর বেশি চাপ দিয়ে লাভ নেই, তিনি তাড়াতাড়ি বিচার শেষ করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। এরপরও কি বুঝতে বাকি আছে যে কি ধরনের ক্যাঙ্গারু কোর্টে দিয়ে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করা হচ্ছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর কোনো ধারাই আলোচ্য অপরাধের অভিযোগে বিচারের বিধান উল্লেখ নেই এবং এই আইনের মর্মার্থ এত বিচারের পরিপন্থী। অত্র আইনে এই বিচার হতে পারে না, আইনের গতি এবং ব্যাখ্যা তা সমর্থন করে না। তাছাড়া আইনটি সংশোধন করে জুলাই হত্যাকাণ্ড এবং গুমের বিচারকরণের জন্য কোনো আইন প্রণয়ন করা হয়নি। আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে শুধুমাত্র সংসদের। বর্তমানে বাংলাদেশে সংসদ অকার্যকর। তাহলে প্রশ্ন হলো বিচার চলছে কিভাবে? আইন হয়নি অথচ বিচার চলছে, কিন্তু কিভাবে? আইনটি সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশের আলোকে
আলোকে বিচার চলছে। এখন প্রশ্ন হলো, অধ্যাদেশ কি কোনো আইন? মোটেই না। এটি আইনের মতোই, আইন নয়। এটি খণ্ডকালীন সময়ের জন্য নির্বাহী আদেশ মাত্র। আইন এবং অধ্যাদেশের মধ্যে পার্থক্য দিবারাত্রির মতো পরিষ্কার। অধ্যাদেশ বা নির্বাহী আদেশে হত্যা এবং গুম সংক্রান্ত অপরাধের বিচার হতে পারে না, কারণ নির্বাহী আদেশ বা অধ্যাদেশ আইনে পরিণত নাও হতে পারে। যদি নির্বাহী আদেশ বা অধ্যাদেশ আইনে পরিণত না হয়, তাহলে নির্দিষ্ট সময়ের পর অধ্যাদেশটি বিলুপ্ত হয়ে যায়। যদি অধ্যাদেশটি আইনে পরিণত না হয়, নির্দিষ্ট সময়ের পর বিলুপ্ত হয়ে যায়, তাহলে এই বিচারকে জাতি কি বলবে বলুন তো? এজন্যই বলেছি যে এটি হচ্ছে একটি কলঙ্কজনক বিচার এবং একটি ভয়ঙ্কর অন্যায়। শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে যে অডিও বাজানো হয়েছে তা নিয়ে রয়েছে বিতর্ক। তার আইনজীবীরা বলেছেন এগুলো কৃত্রিমভাবে তৈরি কথোপকথন, যা রাজনীতিকে প্রভাবিত করতে ব্যবহার করা হচ্ছে। কিন্তু অডিওর উৎস বা সত্যতা যাচাইয়ের কোনো স্বাধীন প্রক্রিয়া এখনো দেখা যাচ্ছে না। সমালোচকরা মনে করছেন আদালতে এমন প্রযুক্তি নির্ভর প্রমাণ উপস্থাপন করা সব দিক থেকেই অস্বচ্ছ। সব মিলিয়ে সমালোচকদের অভিযোগ হচ্ছে বিচারটি বিচার নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা একটি মঞ্চ। এতে এমন চরিত্র, এমন ঘটনা, এমন স্ক্রিপ্ট ব্যবহার করছে যা রাষ্ট্রকে শান্তি দেবে না, বরং বিভাজন বাড়াবে। যেহেতু শেখ হাসিনা দেশে নেই, তার সহযোগীদের বড় অংশ এখন নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে আত্মগোপনে আছেন প্রাণ বাঁচানোর জন্য, তাই এই রায়ের বাস্তব প্রয়োগ নিয়েও সংশয় তীব্র। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন উদ্দেশ্য কেবল এটুকু, শেখ হাসিনা এবং তার দলকে রাজনীতির বাইরে আটকে রাখা, নির্বাচনটি পার করে নেওয়া, রাজনৈতিক ক্ষেত্রকে দুর্বল রাখতে আগাম সাজা প্রস্তুত করা। এটাকে অনেকে তুলনা করছেন অতীতের কিছু রাজনৈতিক রায়ের সঙ্গে, যেগুলো পরে বাতিল হয়ে গেছে এবং অকার্যকর হয়ে গেছে। সেরকমই একটি রায় শেখ হাসিনার বিরুদ্ধে হবে এবং সেই রায়ে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি কিংবা যাবজ্জীবন যে কোনো শাস্তি নির্ধারিত আছে শেখ হাসিনার জন্য, সেটা আমরা জানি। আপনাদেরকেও সে কথা বহু আগেই জানিয়েছিলাম। বাংলাদেশের রাজনীতি এমনই, যে শক্তিকে রাষ্ট্র দুর্বল ভাবতে চায় সেই শক্তি সময়ে আরো সংগঠিত হয়ে ওঠে। ফলে অভিযোগ হচ্ছে যে আওয়ামী লীগ মাঠে নেই, কিন্তু বিচার প্রস্তুত হচ্ছে, আর সেই সঙ্গে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ নিজেও। বিভিন্ন এলাকায় যারা আত্মগোপনে আছে তারা সংগঠিত হচ্ছে। ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে তা নির্ধারিত না হলেও আওয়ামী লীগ জানে তারা কি করছে। তারা লকডাউন সফল করেছে, তারা শাটডাউন সফল করছে। বিএনপি জামায়াত নিজেদের কৌশল বদলাচ্ছে। কেউ বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেবে, কেউ বলছে নিরপেক্ষ থাকবে। কিন্তু মাঠের রাজনীতিতে যে চুপচাপ আগুন জমা হচ্ছে তা অস্বীকার করার উপায় নেই। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচারটি নিয়ে প্রতিক্রিয়া আরো তীব্র। বিদেশি গণমাধ্যমগুলো এ বিচারকে রাজনৈতিক প্রতিহিংসার কোর্ট হিসেবে তুলে ধরছে। অন্তর্বর্তী সরকার শুরুর পর যারা সমর্থন জানিয়েছিল তারাও এখন প্রশ্ন তুলছে। শেখ হাসিনাকে বিদেশি মিডিয়ায় দেওয়া গুরুত্ব এক ধরনের সংকেত। এই বিচার বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন না। ইতিমধ্যে জাতিসংঘ, আইসিসি এবং আইপিইউ এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে এবং সেখানে অভিযোগ দায়ের করা হয়েছে। এবং সেই অভিযোগের মূল কথাই হচ্ছে আইনই যেখানে বৈধ নয়, বিচার সেখানে নাটকই বটে।